সন্তান জনাব সজীব ওয়াজেদ জয়ের একটা সাক্ষাৎকার ছাপিয়েছে। সেটা শুরুতে এক্সক্লুসিভ লিখে দেওয়া আছে। এটা আসলে লিখে দেওয়া জরুরি ছিল না, এটা আসলে এক্সক্লুসিভ একটা সাক্ষাৎকার। এখানে কিছু কথা বলা হয়েছে যেগুলো আমাদের বর্তমান সরকার এবং তার ভবিষ্যৎ বা বাংলাদেশের ভবিষ্যতের সাথেও খুব সিরিয়াসলি কানেক্টেড। আমি মনে করি আমাদের প্রত্যেকের এটা নিয়ে ভাবা দরকার। এটাকে জাস্ট কথার কথা হিসাবে উড়িয়ে দেওয়া ঠিক হবে না, এবং একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আমাদের সামনে এসেছে বলে আমরা সেটাও ধারণা করতে পারি। উনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলেছেন আমি একটু পরের দিকে বলছি। তার আগে অপ্রধান কথা যেগুলো, তাও খুব ছোট না, আর তার ভবিষ্যৎ পরিকল্পনা আজ পাওয়া যাবে। সেটা হচ্ছে এই যে বিরাট গণঅভ্যুত্থান হলো, তাতে যা যা হয়েছে, এই প্রথম দেখা গেল সরকারের দায় নেওয়া হচ্ছে। একসময় বলা হয়েছিল পুলিশের গুলিতে কোনো স্টুডেন্ট মারা যায়নি, কিছুই হয়নি। সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রীকেও আমরা একটা পর্যায়ে দু একদিন আগে পতনের, তারা স্পষ্টভাবে বলেছিলেন পুলিশের গুলিতে কেউ মারা যায়নি। এখানে যারা সজীব ওয়াজেদ জয় যেটা করেছেন সেটা হলো তিনি বলেছেন যে হ্যাঁ পুলিশের গুলিতে মারা গেছে বা মানুষের উপরে নানান রকম সংকট তৈরি হয়েছে, কিন্তু কোনো কিছু তার মায়ের নির্দেশে হয়নি। উনি বোঝাতে চেয়েছেন যে সরকার একটা বিরাট মেশিনারি, এর মধ্যে সব মানুষ যে কথা শোনে তা না। তার মা ক্যাটেগরিক্যালি নাকি নিষেধ করেছিলেন ছাত্রদের উপরে যাতে কোনো রকম গুলি না চলে, কিন্তু সেটা মানা হয়নি বেশ কিছু জায়গা থেকে। এই অপরাধগুলো সংশ্লিষ্ট সেসব মানুষের। আমি বহুদের একটা কথা বলতাম পুলিশ সম্পর্কে, এটা আমাদের যারা শুনেছে তাদের মনে থাকার কথা, যে আপনাকে কেউ ইললিগাল কোনো আদেশ দিয়েছে এটা আপনার ডিফেন্স হবে না, কারণ আপনি কোনো ইললিগাল কাজ করতে বাধ্য নন। যেহেতু আপনি বাধ্য নন, তাই ইললিগাল কাজ করলে তার মাসুল দিতে হতে পারে। ঠিক তাই হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি, তার সবকিছু সব দায়িত্ব চাপানো হচ্ছে ব্যক্তির ওপরে, কিন্তু স্বীকৃতি আছে। নাম্বার 2 হচ্ছে জনাব সজীব ওয়াজেদ জয় দলের নেতৃত্বে আসছেন সম্ভবত। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন তিনি জানান যে তার মা এই টার্মের পরে রিটায়ার করতেন, এবং পরিস্থিতি যদি সেরকম হয় তাহলে তিনি এই দলের দায়িত্ব নিতে প্রস্তুত আছেন তাদের নেতা কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য। এটা একটা গুরুত্বপূর্ণ টেক বলে আমি মনে করি। নাম্বার 3 হচ্ছে তিনি বিএনপির সাথে এক ধরনের সহযোগিতার কথা বলছেন। বেগম খালেদা জিয়া যে ভাষণ দিয়েছেন সম্প্রতি, যেখানে তার অতীত ভুলে যাবার কথা বলা হয়েছে, তিনি সেটাকে কনগ্রাচুলেট করছেন, তিনি সেটাকে এন্ডোর্স করছেন, করে বলছেন তারা বিএনপির সাথে গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে কাজ করতে প্রস্তুত। আমরা ইঙ্গিতগুলো খেয়াল করে রাখি। বিএনপির সাথে কাজ করতে প্রস্তুত, এবং কিভাবে প্রস্তুত সেটা এই সরকার নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, তাদের মানে এটা আওয়ামী লীগের পরিকল্পনা, সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনা, এটা মনে করার কোনো কারণ নেই। আওয়ামী লীগের পরিকল্পনা কারা দেয় আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। আসছি সে জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথার জায়গাটায় আসি। সেটা হচ্ছে সজীব ওয়াজেদ জয় ক্লেম করছেন তার মা ভারতে পালানোর আগে পদত্যাগ করেননি। তিনি এক্স্যাক্টলি যা বলেছেন আমি সেটা পড়ি। My mother never officially resigned. She didn't get the time. Hasina's son Sajib Wajed Joy told Reuters from Washington. Abar quote, she had planned to make a statement and submit her resignation, but when the protesters started marching on the Prime Minister's residence and there was no time, my mother wasn't even packed. As far as the constitution goes, she is still the Prime Minister of Bangladesh. খেয়াল করছি আমরা। তিনি বলছেন তার মায়ের একটা পরিকল্পনা ছিল পদত্যাগ করার, কিন্তু যখন অভ্যুত্থানকারীরা গণভবনের দিকে আসতে শুরু করেছে তিনি আর সময় পাননি, এমনকি তিনি তার বাধা ছাদাও করতে পারেননি, তিনি তার সাথে জিনিসপত্র নিতে পারেননি, এই ধরনের একটা কথা বলা হচ্ছে। সেটা বলে যেটা জরুরি কথা, যেহেতু তিনি পদত্যাগ করেননি, দ্য পারসন ইজ ক্লেমিং, সজীব ওয়াজেদ জয় ক্লেম করছেন তিনি বাংলাদেশের বাংলাদেশের প্রাইম মিনিস্টার। আমরা আসবো। He said though the president had dissolved parliament after consulting with military chiefs and opposition politicians, the formulation of a caretaker government without the prime minister actually formally resigning can be challenged in the court. Without formally resigning, তার মানে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি হলো এবং পার্লামেন্ট ডিসলভড হলো। এটা বলা হচ্ছে সেনাপ্রধানের মতামত নিয়ে প্রেসিডেন্ট পার্লামেন্ট ডিসলভ করেছেন, যেখানে প্রাইম মিনিস্টার রিজাইন করেননি। এটা কোর্টে চ্যালেঞ্জড হতে পারে। আমি আসবো এই জায়গাগুলোতে। তারপর উনি বলছেন যে নেক্সট ইলেকশন আওয়ামী লীগ পার্টিসিপেট করতে পারে, এবং এর আগে একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন সেই ইলেকশনের আগে তার মা বাংলাদেশে যাবেন। উনি বলছেন একটা পর্যায়ে, আই এম কনফিডেন্ট দ্য আওয়ামী লীগ উইল কাম টু পাওয়ার, ইফ নট উইল বি দ্য অপোজিশন। তারপরে যে খালেদা জিয়ার কথা বললাম, এবং তারা 3 মাসের মধ্যে ইলেকশন চাইছেন। এই হলো গুরুত্বপূর্ণ অংশটা। তার মানে প্রথম কথাটা হচ্ছে সজীব ওয়াজেদ জয় কি কথার কথা বলছেন। আমরা খেয়াল করছি তার মা পালিয়ে যাওয়ার পর থেকে উনি খুব নিয়মিত ভারতীয় মিডিয়ার সাথে সবচেয়ে বেশি কথা বলছেন। এই রয়টার্স ভারত থেকে তার আসলে ইন্টারভিউ নিয়েছে। এটা
এটা উনি যে ক্রমাগত চ্যানেলগুলোর সাথে কথা বলছেন, মিডিয়ার সাথে, পত্রিকার সাথে কথা বলছেন, টিভির সাথে কথা বলছেন, আমি তার অনেকগুলো সাক্ষাৎকার দেখার চেষ্টা করেছি। আমরা খেয়াল করব তার কথার মধ্যে একটা ইনকনসিস্টেন্সি ছিল। শুরু থেকে তিনি যেসব প্রশ্ন তার মতো করেই হয়তো জবাব দিয়ে দিয়েছিলেন, যে তার মা রাজনীতি করবে কিনা, তার পরিবার রাজনীতি করবে কিনা, তিনি খুব ফেড আপ ভাব দেখিয়েছিলেন এবং বলেছিলেন যে তার পরিবার এই জনগণের উপরে ফেড আপ, তার মা এই জনগণের উপরে ফেড আপ, কারণ তার মা অনেক কিছু করেছেন এই জাতির জন্য, কিন্তু এই জাতির জন্য করতে গিয়ে শেষ পর্যন্ত তিনি সেটা রিওয়ার্ডেড হন নাই, কারণ বলা হচ্ছে যে তার মায়ের উপরে খেপে গেছে। তাকে উনি বলেছিলেন একটা বাংলা ইন্টারভিউতে, বাংলার জনগণ তার মাকে বের করে দিয়েছে। সো উনি খুবই দুঃখ পেয়েছে, যেহেতু অনেক উন্নয়ন করেছেন ইত্যাদি ইত্যাদি। পরে সেই কথাগুলো পাল্টে গেল আস্তে আস্তে, বললেন যে তাদের নেতাকর্মীদের পাশে তার দল থাকবে, তিনি থাকবেন। কিন্তু সর্বশেষ এখন রয়টার্সের সাথে আসলো, এবং রয়টার্সের সাথে ইন্টারভিউ মানে হলো এটার ইন্টারন্যাশনাল ট্র্যাকশন অনেক বেশি হবে, বিশেষ করে পশ্চিমে অনেক বেশি ট্র্যাকশন হবে। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একেবারেই সুনির্দিষ্ট একটা পরিকল্পনার অংশ, এবং এই পরিকল্পনা নিশ্চিতভাবেই জনাব ওয়াজেদ জয়কে দেয়া হয়েছে। এবার যদি খোলাখুলি বলে, পরিকল্পনা ভারতের বক্তব্যই তিনি আসলে আমাদের সামনে নিয়ে এসেছেন, এবং আমরা এর মধ্যে নিউজ দেখেছি নিশ্চয়ই। শেখ হাসিনা দীর্ঘদিন ভারতে থাকবেন, যেহেতু তিনি ইউকেতে যেতে চেয়েছেন এবং ইউকে তাকে আশ্রয় দেবে না, জানিয়ে দিয়েছে আমেরিকা যাওয়া সম্ভব না, আমেরিকা তার আশ্রয় দিবে থাকুক, তার ভিসা ক্যান্সেল করে দিয়েছে। এবং ভারত জানিয়েছে যেহেতু ভারতের শরণার্থী বিষয়ে কোনো নীতিমালা নেই, তাকে শরণার্থী বলা যাবে না, কিন্তু তাকে ভিসা এক্সটেন্ড করে করে তাকে রাখা হবে। সেখানে একটা কনস্পিরেসিস প্লট আমরা বুঝতে পারছি। তার মানে সারা পৃথিবীর সামনে এই মুহূর্তে বাংলাদেশের যে সরকারটা আছে তার ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন করছেন। যদি আমরা খুব ভালোভাবেই জানি যে বর্তমানে বাংলাদেশের সংবিধান আদতে কার্যকর আছে কিনা, একটা গণ অভ্যুত্থানের পর এই সংবিধান কার্যকর থাকার কথা না, কারণ সংবিধান কার্যকর থাকলে সংবিধান মতো সবকিছু হলে সরকারটাই হতে পারতো না। শেখ হাসিনার পদত্যাগের পর যা যা ঘটার কথা ছিল সেগুলো কোনো কিছুই সংবিধান অনুযায়ী ঘটছে না। আমরা যদি তার পদত্যাগ ধরেও নেই, তাহলে আমরা খেয়াল করছি বাংলাদেশের এই মুহূর্তে সরকারটা নিশ্চয়ই সংবিধান ফলো করে হচ্ছে না, এবং একটা গণঅভ্যুত্থানের পর জনগণের অভিপ্রায়ই হলো সংবিধান। তাহলে যদি আপনি ট্রুলি সংবিধানের প্রশ্ন তৈরি করেন, সেটা সাংবিধানিক হয় না। এবং আমি বহুবার বলেছি, আপনারা অনেকেই জানেন, আমরা আগে যে কোনো কাজ সংবিধান বহির্ভূত কাজও করে নিতে পারি, সেটাকে আমরা পরে চাইলে না, এটাকে ইনফ্যাক্ট পরে একটা পরবর্তী সংসদে সেটাকে র্যাটিফাই করে নিতে হবে, একটা সংশোধনীর মাধ্যমে সেগুলোকে ঠিকঠাক করে নিতে হবে। আমরা একাদশ সংশোধনী করেছিলাম এরশাদের পর যা যা ঘটেছিল সেটা করার ক্ষেত্রে। উনি প্রশ্ন তুলছেন এবং উনি বলছেন কোর্টে গেলে এটা বাতিল হবে। আমাদের বিপদের আরেকটা জায়গাও নিশ্চয়ই আমরা বুঝতে পারছি, চিনে উঠতে পারছি, কারণ আপনি কোর্টে যদি যান তাহলে সেটা হতে পারে। এখন বাংলাদেশের সুপ্রিম কোর্ট পুরোটা, সেটা হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ মিলে পুরোটাই সরকারের। যদি পুরোটাই সরকারের হয়ে থাকে, তাহলে আমাদের পক্ষে আসলে কতজন বিচারককে সরানো সম্ভব, কতজনকে আসলে এভাবে চেঞ্জ করা যেতে পারে। এখন বিপদটা আমরা খেয়াল করি, হাইকোর্টের কোনো একটা বেঞ্চে গিয়ে কেউ এটা রিট করলো, রিট শুনানি হবে, কবে হবে, কি হবে, এটা ডকুমেন্ট কি পাওয়া যাবে সেটা পরের কথা, কিন্তু একটা রিট হতে পারে, এবং সেই রিট আমরা ইঙ্গিত পেয়ে গেছি ওনারা কি বলছে সেগুলো বলার ক্ষেত্রে। এখন রিট বন্ধ করার একটা উপায় আছে, সেটা হলো আপনি জরুরি অবস্থা জারি করলে রিট বন্ধ করা যায়। আমাদের মনে থাকার কথা, 11 সরকার দীর্ঘদিন দেশে জরুরি অবস্থা জারি করে রেখেছিল, কারণ আমরা জানি জরুরি অবস্থা জারি করার মতো, আমরা জরুরি অবস্থার সঙ্গে অনেক ভয় পেয়ে যাই কি না কি হয়েছে। জরুরি অবস্থায় মোটা দাগে আসলে যেটা হয় সেটা হচ্ছে আপনার আমাদের যে সংবিধানের মৌলিক অধিকারগুলো আছে এগুলো স্থগিত থাকে, এগুলো বলবৎ। আপনার যদি সেগুলো ক্ষুণ্ণ হয়, আমরা কি করি, হাইকোর্টে রিট করতে যাই, সেই রিট করার ক্ষমতা চলে যায়। এমনকি আপনি জরুরি অবস্থার সময় চাইলে কোনো আইন বিধান প্রণয়ন করতে পারেন যেটা ওই মৌলিক আমাদের অধিকারগুলোর সাথে সাংঘর্ষিক হবে। সো আপনি রিট বন্ধ করার জন্য কি তাহলে জরুরি অবস্থায় যাবেন? এবং জরুরি অবস্থা যদি জারি করা হয়, সেটাই সরকারের জন্য একটা বিরাট নেগেটিভ পয়েন্ট হয়ে দাঁড়াবে। সো এই ধরনের একটা পরিস্থিতি সামনে আসছে, যেটা দিয়ে আমরা বুঝতে পারছি সরকারকে ডিস্টেবিলাইজ করার একটা সুনির্দিষ্ট, এবার বলে ফেলি, ভারতীয় পরিকল্পনা, যেটা জনাব জয়ের মুখে খুব গুছিয়ে তুলে দেওয়া হয়েছে। উনি এত গুছিয়ে কথা বলার মানুষটা নন, আমরা দেখেছি তো উনি কিভাবে কথা বলেন, কি কথা বলেন। তাহলে আমাদের সামনে একটা খুব বড় পরিকল্পনা আশঙ্কা এসে হাজির হয়েছে, এবং উনি বিএনপির সাথে এক ধরনের, মানে খুব হাসি পায় এখন বিএনপি সাথে উনি ডেমোক্রেটিক রাজনীতি করতে চান, ডেমোক্রেটিক রাজনীতি কথা বলতে চান। আরেকটা ইন্টারভিউতে বলেছিলেন যে এই দুটো বড় দলকে বাদ দিয়ে কিভাবে দেশে গণতন্ত্র হবে। খুব ফানি লাগছে, কিন্তু বলছে আজকে যেহেতু তারা গর্তে পড়েছে তাই এখন বিএনপির হাত ধরার চেষ্টা করছেন। আমি জানি না অন্তত এই মুহূর্তে বিএনপি আওয়ামী লীগের সাথে এই ধরনের কোনো একই অ্যালাইনমেন্টে কথা বলবে কিনা, সেটা এই দেশে বিএনপির ক্রেডিবিলিটিকেও প্রশ্নের সামনে নিয়ে আসবে। যাই হোক, বটম লাইন হচ্ছে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। সজীব ওয়াজেদ জয় ক্লেম করছেন আমাদের সরকারের পক্ষ থেকে তার পদত্যাগ পত্র দেখানোর চেষ্টা হতে পারে। আমি এরপর তারা কি বলবে তাও বলতে পারি, তারা বলবে এটা তৈরি করা, এটা মিথ্যা, ইত্যাদি ইত্যাদি, কারণ এখানে একটা চক্রান্ত আমি দেখতে পাচ্ছি। আমি বিশ্বাস করি আমাদের সরকার এই ব্যাপারে খুবই সতর্ক থাকবে, এবং তার চাইতে জরুরি কথা আমাদের জনগণ সতর্ক থাকবে।